ক্লাস করছিলাম। হঠাৎ করে মোবাইলে ভাইব্রেশন শুরু হলো। বের করে দেখি বাসা থেকে কল আসছে। খুব জরুরি না হলে কখনোই বাসা থেকে কল দেয় না। স্যারের কাছে পারমিশন নিয়ে বাইরে গিয়ে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মু বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ক্লাসে এসে স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে কলেজ গিয়ে আসতেই কল আসলো। রিসিভ করলাম। লিওন কল করেছে। লিওন আর আমার কথোপকথন তুলে ধরলাম আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। লিওন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? সকাল থেকে কল দাওনি কেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো কল দাওনি। আমি তো সবসময় কল দিই। আজকে দেখতে চেয়েছি তুমি কল দাও কিনা। লিওন, আরে জান, তুমি আর আমি কি আলাদা? একই তো। তুমি কল দাও আর আমি দেই, একই তো। না, এক না। যাই হোক, কোথায় তুমি? লিওন, এই তো একটা জব ইন্টারভিউ দিলাম। তুমি কোথায়? কলেজে না? আমি, না, ছিলাম কলেজে, বের হয়েছি। বাসা থেকে কল আসছে, আমাকে বাসায় যেতে হবে। কিছু গেস্ট আসবে আজকে। এইমাত্র কলেজ গেটে আসলাম, রিক্সার অপেক্ষায় আছি। লিওন, ওকে জানো, আজকে আমিও ব্যস্ত থাকবো, দেখা হবে না, তুমি যাও। আর গেস্ট কারা আসছে? তোমাকে দেখতে আসছে নাকি? আমিও জানি না কারা আসবে। ওকে, ভালো থাকো, রিক্সা পেয়েছি। পরে কথা হবে, আল্লাহ হাফেজ। লিওন, আল্লাহ হাফেজ। ভালো থাকো জানো। আমি রিকশায় উঠলাম। রিকশা চলছে বাসার উদ্দেশ্যে। আমার পরিচয় দেই। আমার নাম মিলিয়া চৌধুরী। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবার নাম শফিক চৌধুরী। মায়ের নাম মলি রহমান। বড় ভাই মাহি চৌধুরী। বাবা ব্যবসায়ী, বাইং হাউজের। বড় ভাইয়া বিদেশে থাকেন, পড়াশোনা করেন। আর আমার মা গৃহিণী। আর আছে আমার লাকি আপা। উনি আমাদের বাসায় থাকেন, অনেক ছোট থাকতে আনা হয়েছে তাকে। আমার পরিবার এনেছে তাকে। আমাদের মা মেয়ের সঙ্গী সে। অনেক ভালো, আমাদের পরিবারের সদস্য। আর আম্মু আমাকে কল দিয়ে বলেছেন যেন দ্রুত বাসায় চলে আসি, কারণ আজকে কিছু গেস্ট আসবে। আরও পরে লিওন নামে যার সাথে কথা বলেছি সে আমার বয়ফ্রেন্ড। অনেক ভালোবাসি তাকে। সে ভালোবাসে বলে, কিন্তু জানি না সে সত্যি ভালোবাসে কিনা। লিওন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। এখন জবের চেষ্টা করছে। বাসায় এসে দেখি আম্মু রান্না করছেন আর লাকি আপু আম্মুকে হেল্প করছে। অনেক ভালো ভালো রান্না হচ্ছে আজকে। পোলাও, চিংড়ির মালাইকারি, রোস্ট, ইলিশ মাছের দো পেঁয়াজা, গরুর মাংসের কালাভুনা, কয়েক ধরনের পিঠা, আর ডেজার্টে আছে পায়েস, জর্দা আর আম্মুর হাতে বানানো দই। ড্রিঙ্কসে আছে বোরহানি আর কোল্ড ড্রিঙ্কস। অত আইটেম কেন রান্না হচ্ছে জানি না। এর আগে অনেক গেস্ট এসেছে, ভালো রান্না হয়েছে, কিন্তু এত আইটেম না। আজ মনে হয় খুবই স্পেশাল কোনো গেস্ট আসবেন। হঠাৎ লাকি আপুর কথায় চিন্তা থেকে বের হয়ে আসলাম। লাকি আপু বলল, বাবা এসেছে। শুনে এত খুশি হয়েছি যা বলে বোঝানোর মতো না। বাবার সাথে দেখা করতে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দরজা নক করলাম। বাবা ভেতরে ঢুকতে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রিন্সেস কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো। আপনাকে খুব মিস করি বাবা। অনেক মনে পড়ে আপনাকে। বলতে বলতে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বাবা বিজনেসের জন্য আমাদের সময়ই দিতে পারে না। খুব খারাপ লাগে যখন আমার ফ্রেন্ডের বাবাকে দেখি। প্রায় তারা তাদেরকে কলেজ থেকে পিক করে নিয়ে যায়, আবার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমার বাবাও নেয়, কিন্তু ফ্রেন্ডের বাবার মতো সময় দিতে পারে না। বিজনেসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। হয়েছে বোকামে, এত কান্না করতে হয় নাকি? আমি তো আছি। এমনভাবে কান্না করছো, মনে হচ্ছে আমি মারা গিয়েছি। বাবার কথায় ধ্যান ভাঙে আমার। কতক্ষণ জড়িয়ে ধরে কেঁদেছি জানি না। কিন্তু বাবার কথা শুনে খুব খারাপ লেগেছে, কি বলবো। বাবা এটা মারা যাবে কেন? এই কথা সে মুখে আনলো কিভাবে? বাবা, এইবার কিন্তু আমি খুব রাগ করব। আর কখনো এই কথা বললে আমি আর কখনো কথা বলবো না আপনার সাথে। আরে আরে, আমার প্রিন্সেস তো খুব রাগ করেছে। আমার প্রিন্সেস রাগ করলে কিন্তু একটুও ভালো দেখায় না। হাসলে অনেক সুন্দর দেখা যায় প্রিন্সেসকে। আমার প্রিন্সেসের জন্য একটা গিফট আছে। এই কথা বলে একটা গিফট বের করে দেয়। গিফট পেপারে মোড়ানো একটা বক্স। আমি খুলতে গেলে বাবা বলেন, এখন না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খুলবে। ওকে, ওকে বাবা। তারপর নিজের রুমে চলে আসি। এসে গোসল করতে ঢুকবো, এমন সময় দেখি খুব সুন্দর একটা শাড়ি রাখা আমার বিছানায়। কাছে গিয়ে দেখলাম সাথে ব্লাউজ আর পেটিকোটও আছে। মণিপুরি জামদানি শাড়ি। শাড়িটা লাল কালারের মিশ্রণ।
আঁচল লাল, বডি কালো, কচিলার জমিনটা কালো। অনেক সুন্দর শাড়িটা। আমার মায়ের শাড়ি এটা। মা বলেছিলেন আমার বাবা আর আমার দাদা দাদি যখন তাকে দেখতে গিয়েছিল তখন সে শাড়িটি পরেছিল। মাকে নাকি পরীর মতো লেগেছিল সেদিন, আমার বাবার ভাষ্যমতে। কিন্তু এই শাড়িটা আজকে আমাকে পরতে দিয়েছে কেন জানি না। তবে কিছু একটা আন্দাজ করতে পারছি। ভেবেই আমার মন খারাপ হয়ে গেল। খুবই কান্না পাচ্ছে। আমি তো লিওনকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ওকে ছাড়া থাকার কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে। এত কষ্ট হচ্ছে যে কাউকে বোঝাতে পারবো না। হঠাৎ লাগিয়ে পড়ল কথায় হুঁশ আসলো। আরে মিলি, এখনো গোসল করতে যাওনি? খালা দেখলে কিন্তু রাগ করবে। আরে খালার শাড়িটা অনেক সুন্দর তো, পরলে তোমাকে অনেক মানাবে। আপু, আজকে কি আসবে জানো? আর আমাকে শাড়ি বা পরতে হবে কেন? জানি না কারা আসবে, কিন্তু তারা নাকি স্পেশাল গেস্ট। যাই হোক, ওনারা চলে আসবে। তাড়াতাড়ি গোসল করে রেডি হও। আর এই লেবুর শরবত খেয়ে নাও, নয়তো খালা রাগ করবে। আর এই আপেলটাও। আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে শাড়িটা পরে বের হয়ে আসলাম। তারপর লেবুর শরবত আর আপেলটা খেয়ে নিলাম। আপেল নাকি প্রতিদিন খাওয়া উচিত। এতে নাকি অনেক উপকার হয়। এই জন্য আমার আম্মু প্রতিদিন আপেল খেতে বলে। আর বাইরে থেকে আসলেই লেবুর শরবত দিবে। এরপর মোবাইল হাতে নিয়ে দেখলাম লিওন একটা কলও দেয়নি। আমি কল দিলাম ৩ বার, কিন্তু ধরল না। ৪ বারের সময় কল দিয়ে দেখি মোবাইল বন্ধ। মন খুব খারাপ হয়ে গেল। এমনিতেই আজকে মনে হচ্ছে আজকে যারা আসবে তারা আমাকে দেখতেই আসবে। কি করব যদি বিয়ে ঠিক হয়ে যায়? ভেবেই কান্না পাচ্ছে। আমি তো লিওনকে ভালোবাসি খুব। কিভাবে সংসার করব আরেকজনের সাথে? ভাবতে ভাবতেই হঠাৎ চোখ গেল আমার টেবিলের উপর রাখা গিফটের দিকে। মনে পড়ল বাবার দেওয়া গিফট এখনো খুলিনি। তাড়াতাড়ি উঠে গিফট হাতে নিয়ে খুলে দেখি একটা হোয়াইট গোল্ডের চেন, তার মধ্যে লকেট। সবচেয়ে মুগ্ধ হয়েছে লকেটটা আমার নাম লেখা ইংরেজিতে, মিলিয়া। আর নামগুলোর মাঝখানে ডায়মন্ড বসানো। আমার বাবা এর আগে অনেক গিফট দিয়েছেন, কিন্তু সবচেয়ে সেরা গিফট এটা। আমার বাবা স্পেশালভাবে বানিয়েছেন, বিদেশ থেকে বানানো। আরেকটা চিরকুট আছে, সেটাতে লেখা আমার প্রিন্সেসের জন্য এই গিফট। দোয়া করি অনেক বড় হও। আর আমি না থাকলেও এটা আমার কথা সবসময় তোমাকে মনে করিয়ে দিবে। তুমি ভাববে তোমার বাবা তোমার সাথেই আছে। কান্না চলে আসছে আমার চিরকুট পরে। আমার বাবা পৃথিবীর বেস্ট বাবা। অনেক ভালোবাসি বাবাকে। এমন সময় আম্মু আসলেন আমার রুমে। বাহ, আমার প্রিন্সেসকে তো অসাধারণ লাগছে। একদম নতুন বউ। এ কি, আমার প্রিন্সেসের চোখে পানি কেন? কি হয়েছে মা? কিছু না আম্মু। দেখো, বাবা এটা দিয়েছেন অসাধারণ না? হুম, খুবই সুন্দর হয়েছে। আয় তোকে পরিয়ে দেই। তারপর পরিয়ে দিলে এত সুন্দর লাগছে, দেখতে যা ভাষায় প্রকাশ করার মতো না। এরপর বাবা আসলেন আমার রুমে। দেখে বললেন, বাহ, আমার মামুনিকে তো অসাধারণ লাগছে। মামুনি আসো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আমি বাবার সাথে বাসার নিচে গেলাম। গিয়ে দেখলাম একটা গাড়ি কালো কাপড় দিয়ে ঢাকা। প্রিন্সেস, কাপড়টা ধরে টান দাও। আমি টান দিলাম। সাথে সাথে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর কার! গাঢ় মেরুন কালারের একটা কার। আগেও আমাদের কার ছিল ব্ল্যাক কালারের, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। বাবা বললেন আমার প্রিন্সেসের যেন আর কষ্ট না হয় সেজন্য এই গাড়ি। কিছুক্ষণ পর গেস্ট চলে আসলো। বাবা আম্মু তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে বলল, লাকি আপুকে দিয়ে খবর দিল আমাকে যেন রেডি করে নিয়ে যায়। আমি চুলগুলো খোপা করলাম, চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক। খুবই সুন্দর লাগছে আমাকে। আমি ওপর দিয়ে হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়লাম। কারণ এই স্বাস্থ্য আমার লিওনের জন্য সাজার কথা। কি হচ্ছে এসব আমার সাথে? ছেলের মা বাবা, ছেলের বোন আর ছেলে এসেছে। তাদের সামনে আমি নাস্তা নিয়ে গেলাম। তারা আমাকে দেখেই পছন্দ করেছে, সেটা তাদের কথাই বুঝতে পেরেছি। আমি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে একজোড়া চোখ একভাবে আমাকে দেখেই যাচ্ছে। অবশেষে খাওয়ার সময় হলে আমরা ডাইনিং রুমে গেলাম। তারপর সবাই বসলো, শুধু আমি আর আপু ছাড়া। আম্মু আমাকে বললেন, প্রিন্সেস, সবাইকে খাবার বেড়ে দাও। আমিও বাধ্য মেয়ের মতো তার কথা শুনে যাচ্ছি। খুব ভয় ভয় লাগছে। মনে হচ্ছে যদি কোনো ভুল করি তাহলে তো আব্বু আম্মু অপমানিত হবেন। কিন্তু আমি তো সেটা চাই না। খাবার বেড়ে দেওয়ার সময় আমার হাত অনবরত কাঁপছিল। আপু আমার হাত ধরে হেল্প করছে, কিন্তু তাতেও কাঁপাকাঁপি থেমে নেই। বিপত্তি বাঁধল সেলের প্লেটে যখন রোস্ট দিচ্ছিলাম, তখন রোস্টটা হাত থেকে পড়ে ওনার ড্রেসের ওপর পড়ল। তখনই খেয়াল করলাম উনি সাদা শার্ট পরে এসেছেন। যাই হোক, আব্বু বললেন,
প্রিন্সেস, দ্রুত আরিফকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি ওনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি আর বারবার সরি বলছি, কিন্তু ওনার দিক থেকে সাড়া না পেয়ে যখন তাকালাম, তখন দেখি উনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন, যেটাকে মুগ্ধ দৃষ্টিতে তাকানো বলে। কিন্তু এটাই আমার কাছে চরম বিরক্তিকর লাগলো। ওনাকে আমি কিছু বলার আগে উনি সামনে দেওয়ালের সাথে জোরে ধাক্কা খেলেন। তখন আমি হাসি আটকে রাখতে চেয়েও হাসি আটকে রাখতে পারলাম না। খুব জোরেই হেসে দিলাম। আর সে অনেক ব্যথা পাওয়া সত্ত্বেও আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, কেমন লোক রে বাবা, ব্যথা পেয়েছে তবুও আমার থেকে চোখ সরাচ্ছে না। আমি ওনাকে ওয়াশরুমে যেতে বললাম হাসতে হাসতেই। তখনই তার দিকে চোখ পড়ল। খুবই স্মার্ট একটা ছেলে, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে দেখলে। কিন্তু আমি পড়তে পারলাম না, কারণ আমার মনে তো লিওনের বসবাস। আমার পুরো অস্তিত্ব জুড়ে লিওনের বসবাস। হঠাৎ ওনার কথায় আমার ধ্যান ভাঙে। সে বলে উঠল, চলুন খেতে বসি। আর আমিও তখন ওনার সাথে হাঁটা ধরলাম। যেতে যেতে উনি আমার খুব কাছে এসে বললেন, আপনার হাসি আর আপনার চোখ অসম্ভব সুন্দর, একজনকে পাগল করার জন্য যথেষ্ট। আমার কেন যেন খুব একটা ভালো লাগলো না তার কথা শুনে। যেখানে অন্য মেয়ে হলে নিশ্চিত অনেক খুশি হতো। তারপর আমরা খাওয়ার টেবিলে চলে আসলাম এবং এইবার আমিও খেতে বসলাম। আম্মু আব্বু অনেকবার আমার পক্ষ থেকে ওনাদের কাছে মাপ চাইলেন, আর ওনারও বললেন এটা কোনো সমস্যা না, আর মাপছে যেন ওনাদের ছোট না করা হয়। খাওয়ার পর্ব কমপ্লিট হলে সবাই পুনরায় ড্রয়িং রুমে বসলো, আর আপু আমাকে রুমে নিয়ে আসলো। রুমে এসে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কেন যেন মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে, আর এখন আমি মন খুলে শ্বাস নিতে পারছি। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম লিওনের কল। ব্যাক করলাম, কিন্তু সে রিসিভ করলো না। রাগে দুঃখে মোবাইলটা সরে ফেললাম বিছানায়। তারপর শাড়িটা না খুলেই বিছানায় শুয়ে পড়লাম। কান্না আসছে খুব। মন খুলে কাঁদতে পারলে মনে হয় ভালো হতো। লিওনের কথা খুব মনে পড়ছে। ওর বুকে মাথা রেখে কাঁদতে পারলে মনে হয় শান্তি লাগতো। মনে পড়ে গেল লিওনের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তগুলো। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখন। আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি উপস্থাপনা করেছিলাম। দর্শক সারির দ্বিতীয় সারিতে লিওন বসেছিল, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। যতক্ষণ আমি অন্যদিকে তাকিয়ে কথা বলছিলাম ভালোই বলছিলাম, কিন্তু কেউ একজন আমাকে একভাবে দেখছে, এটা দেখার পর থেকে আমার খুব লজ্জা লাগছিল। অন্যদিকে তাকিয়ে কথা বলে বুঝতে পারছিলাম একজোড়া চোখ আমাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দ্রুত উপস্থাপনা শেষ করে স্টেজ থেকে নেমে পড়লাম। নবীনবরণ অনুষ্ঠান শেষে আমরা বন্ধুরা যখন বের হতে নিচ্ছি, তখন হঠাৎ করে পিছু ডাক পড়ল। এই যে শুনছেন, তাকিয়ে দেখি সেই ছেলেটা। আমি বললাম, আমাকে বলছেন? ছেলেটি বলল, জি আপনাকে। এই কথা বলে সে আমার অনেকটা কাছে চলে আসলো। তার কাছে আসার কারণে আমার হৃস্পন্দন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেল। কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়লাম। আমার এতটা কাছে কেউ কখনোই আসেনি। সে কাছে এসে বলল, আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার কথা বলার ভঙ্গি, আপনার এক্সপ্রেশন সবই আমার খুব ভালো লেগেছে, সাথে আপনাকেও। এটা এক নিঃশ্বাসে বলে সে আমার সামনে থেকে চলে গেল। আর আমি একইভাবে দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল মুহূর্তের মধ্যে বুঝে উঠতে সময় লাগলো কিছু সময়। আমার বান্ধবী লামিয়ার কথায় আমার ঘোর কাটল। ও বলল, কিরে মিলো, কোন দেশে হারিয়ে গেলি? কি ভাবছিস? আমি বললাম, কিছু না রে, চল বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর লামিয়া আমাকে জিজ্ঞেস করলো, ছেলেটা কি বলেছে রে? তারপর লামিয়াকে সব বললাম, ছেলেটি যা যা বলল। লামিয়া আমার ঘনিষ্ঠ বান্ধবী। আমরা এখনো একসাথে অনার্স পড়ছি। ওই দিনের পর থেকেই আমি যতবার কলেজে গিয়েছি ছেলেটিকে দেখেছি। অনেকদিন পর হঠাৎ করে ছেলেটি আমাকে প্রপোজ করে বসলো। দিনটা ছিল বৃষ্টির দিন। অনেক বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টিতে ভিজিয়ে হাতে 10টি কদম ফুল নিয়ে দাঁড়িয়েছিল আমার সামনে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাকে দেখে, আর তার হাতের কদম ফুলগুলো দেখে। আমি তো সেই প্রথম দিনই তার প্রেমে পড়েছিলাম, যেদিন সে আমার খুব কাছে এসে আস্তে আস্তে করে এক নিঃশ্বাসে আমার প্রশংসাগুলো করেছিল। হাসিও পেয়েছিল, কারণ সে যে গাছে উঠে ফুলগুলো পেরেছে, সেই জন্য সারা শরীরে গালে নাকে গাছের ময়লা লেগেছিল। খুব সুন্দরও লাগছিল। আর তার গালে নাকের ময়লাগুলো দেখে আমার খুব হিংসে লাগছিল। ওই দিন থেকে শুরু হয় আমাদের একসাথে পথ চলা। আমার প্রিন্সেস কি করছে? হঠাৎ আম্মুর কথাই আমার ঘোর ভাঙল। চোখের পাশ দিয়ে গরম তরল পদার্থ গড়িয়ে পড়ছে অনুভব করতে পারলাম।
আগের কথাগুলোই ভাবছিলাম আর কান্না করছিলাম। আম্মুর কথায় উঠে বসে চোখ মুছলাম দ্রুত। রুমের লাইট অফ থাকার কারণে আম্মু আমার চোখের পানি দেখতে পাননি। কি হয়েছে আমার প্রিন্সেসের? চোখ লাল কেন? কিছু হয়নি আম্মু। খুব মাথা ব্যথা করছে। আয়, আমার কোলে মাথা রাখ, তোর মাথা টিপে দেই। আম্মু মাথা টিপে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙে রাত ৯টায়, তাও মোবাইলে কলের আওয়াজে। দেখি লিওন কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আমার জানটা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করছিলে? গলার স্বরে মনে হচ্ছে ঘুমাচ্ছিলে। সরি জান, তোমার কল ধরতে পারিনি সেই সময়। তারপর মোবাইলই বন্ধ হয়ে গিয়েছিল। খুব ব্যস্ত ছিলাম। বন্ধুরা ছিল। হুম, ঘুমাচ্ছিলাম। আর তোমার বন্ধুরা তো প্রায়ই আসে। আর তারা তো জানেই তোমার আমার ব্যাপারে। এর আগেও তুমি তাদের সামনে আমার সাথে কথা বলেছ। তো ইদানিং আবার কি হলো যে কল ধরতে লজ্জা পাও? আর ধরে তো বলতে পারতা তুমি ব্যস্ত আছো, তাই না? আরে, এভাবে বলছো কেন? ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। একবার তো বলেইছি। রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। তুমি তো এর আগে ফ্রেন্ডদের সামনে অনেকবার ফোন রিসিভ করেছো। এই জন্য বলেছি। যাই হোক, আমাকে আজ দেখতে এসেছিল ছেলেপক্ষ। আগামীকাল সন্ধ্যায় জানাবে ডিসিশন। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই না? আর পছন্দ হলেও বিয়ে করে ফেলবা। আমি তখন বিয়ে করতেও পারবো না। আমার বিয়ে করতে আরো ৬ বছর লাগবে। সেই পর্যন্ত ওয়েট করতে পারলে করবা। কিন্তু তোমার বাবাকে মেনে নেবে? কয়টা পাত্র ঠেকাবা? এই আমার ফ্রেন্ড কল দিয়েছে। রাখছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকো। আর শোনো, দিল কেটে। কিন্তু এসব কি বলল? আমার লিওন তো এমন ছিল না। সে তো বলেছিল আত্মা ছাড়া শরীর, শরীর ছাড়া আত্মা কখনো চলে না। তোমার আমার সম্পর্ক তেমন। মিশে যেতে চায় তোমার সাথে। শরীর আলাদা হলেও আত্মা একই থাকবে। আমার প্রিন্সেস কি করছে? বাবার কথায় ধ্যান ভাঙে আমার। আরে বাবা, বসুন। বাবার হাতে ল্যাপটপ। নিশ্চয়ই ভাইয়া কল দিয়েছে। নে, তোর দাদা ভাই কল দিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছো দাদা ভাই? বড় ভাইয়াকে দাদা ভাই বলেই ডাকি। সে আমার ১৪ বছরের বড়। আর দাদা ভাই ছোট বলেই ডাকে। আলহামদুলিল্লাহ ভালো। ছোটকু, কেমন আছিস তুই? আমার ছোটকুর বিয়ে হয়ে যাবে। শ্বশুর বাড়ি চলে যাবে। স্বামীর হাত ধরে ভাবতেই আমার বুকটা খাহা করে। বাবা ছোটকুটার বিয়ে তো আরো পরে দেওয়াই যেত। ওর অনার্স কমপ্লিট হলেই দিতাম। এত তাড়াহুড়োর কি আছে? আরে, আমারও তো সেটাই ইচ্ছে ছিল। কিন্তু ছেলেটা খুব ভালো রে। এমন পাত্র সবসময় পাওয়া যায় না। কোনো বাজে নেশা নেই। সরকারি অফিসার। মাসে মাসিক বেতনও তার ৪০,০০০। সব মিলিয়ে হয়তো ৫৪,০০০ টাকা বেতন। এমন ছেলে পাওয়া কঠিন। সরকারি জব তো অনেকেই করে। এত ভালো বেতন পায় এমন খুব কম আছে। তাছাড়া ওর পরিবার, পুরো পরিবারই ধার্মিক। এই জন্য আমার বেশি পছন্দ। আমি চুপ করে তাদের কথাই শুনছিলাম। আর লিওনের কথা ভাবছিলাম, কি বললো এইসব? ও তো এমন ছিল না কখনো। এই ধরনের কথা কেন বলছে? আর আব্বু আর দাদা ভাই বা আমার বিয়ে নিয়ে আলোচনা করছে এইভাবে। ছেলেপক্ষ কিছু বলেছে? ওনারা কি ডিসিশন জানিয়ে দিয়েছেন? আর ভাবতে পারছি না। মাথা ঘুরে উঠছে আমার। কি হচ্ছে এসব আমার সাথে? কেন হচ্ছে? বাবা আর দাদা ভাই দুজনে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, শুনতে পাচ্ছিলাম না। পরে বাবা আমার হাত ধরে একটা ঝাঁকি দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। বাবা বললেন, আমার প্রিন্সেসের কি শরীর খারাপ লাগছে? কান্না করছে কেন? আরে বোকা মেয়ে, এখন বিয়ে হয়ে যাচ্ছে না। ওরা কেবল বলেছে যে তোমাকে ওদের পছন্দ হয়েছে। ওরা আগামী সপ্তাহে আবার আসবে ডেট দিতে। তুমি এখন ঘুমিয়ে পড়ো মা। কথাগুলো বলে বাবা চলে গেলেন। দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর আমার শুরু হলো রাত জাগা। আমি আবারও পুরনো স্মৃতিতে ফিরিয়ে গেলাম। লিওন অফার করার পর থেকে আমাদের রিলেশন খুব ভালোই যাচ্ছিল। প্রথম প্রস্তাব দেওয়ার পর থেকে আরও অনেক সারপ্রাইজ দিয়েছি আমাকে। যেমন হঠাৎ করে দূরে কোথাও ঘুরতে যাওয়া, নিজের হাতে রান্না করে আমাকে পাস্তা খাওয়ানো। খুব মন খারাপ থাকলে আমাকে নিয়ে আমার পছন্দের জায়গায় ঘুরতে যেত। বৃষ্টিতে তাজা কদম ফুল দিত। সবচেয়ে স্মরণীয় দিন আমার জীবনে হলো একদিন সন্ধ্যার পরও জেদ ধরল। আমি যেন আধা ঘন্টার জন্য বের হই। আমি বের হব না, কিন্তু সে আমাকে বলল, বের হও প্লিজ। আমি ওয়াদা করছি তোমাকে আধা ঘন্টার মধ্যে সহি সালামতে ঘরে পৌঁছে দেব ইনশাল্লাহ। তারপর অনেক কষ্ট করে আম্মুকে ম্যানেজ করে বের হয়েছিলাম। তারপরও সাথে হেঁটে ঘন জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে গেল নদীর পাড়ে।
চাঁদের আলো ছিল সেদিন এতটাই যে আলো, সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা নৌকায় উঠে ঘুরলাম। চাঁদের আলো এত সুন্দর লাগছিল, নদীর পানি যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মনে হচ্ছিল চাঁদটা আমাদের দেখে খুব খুশি হয়েছে, তাই হাসছে। আমরা নৌকায় চিত হয়ে শুয়ে কতক্ষণ চাঁদের আলো উপভোগ করলাম। আমি শুয়েছিলাম। কিছুক্ষণ পর একটা শব্দে পাশে তাকিয়ে দেখি লিওন নেই। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। খুঁজতেছিলাম ওকে। মাঝি ছিল না নৌকার। আমি আর লিওনই ছিলাম শুধু। ওকে পাশে না পেয়ে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কান্না পাচ্ছিল অনেক। সময় যাচ্ছিল, কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না। সে সময় যে শব্দটা পেয়েছি সেটা কিছু একটা পানিতে পড়েছে এমন শব্দ। তার মানে কি লিওন পানিতে পড়ে গেল? ও কি ডুবে গেল সব? হঠাৎ করে সব কুচিন্তা আমার মাথায় এসে ভিড় করলো। আর আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। চিৎকার করে লিওনকে ডাকতে শুরু করলাম। কাঁদছি অনেক। লিওন তো সাঁতার জানে, ওর তো পানিতে ডুবে যাওয়ার কথা না। কিছুক্ষণ পরই কিছু একটা পানি ওপরে উঠে আসলো। আর আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। দেখি লিওন পদ্ম হাতে নিয়ে নৌকায় উঠে আসে। তারপর হাঁটু গেড়ে বসে আমাকে দ্বিতীয়বারের মতো অফার দেয়। আমিও হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরি, কান্না করে দিই। আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলা? অনেক ভয় পেয়েছিলাম। লিওন বলে, আরে বোকা মেয়ে, কান্না করো না। আর এমন হবে না। সরি। তারপর আমি আশেপাশে তাকিয়ে খেয়াল করি যে আমরা একটা বিলের মধ্যে চলে এসেছি, এবং এটা আমাদের বাড়ির পাশের বিল। এই বিলে অনেক পদ্ম ফুটেছে। চাঁদের আলোয় খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক রোমান্টিক একটা পরিবেশ ছিল। আরও যেভাবে আজকে সারপ্রাইজ দিয়েছে, আমি কোনোদিনও ভুলব না। আগের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। হঠাৎ একটা কাক আমার জানালায় এসে ডাকা শুরু করলে আমি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। তারপর আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, কিন্তু আপুর ডাকে ঘুম ভাঙে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে গেলে শুনতে পাই যে আব্বু দাদা ভাইয়ের সাথে কথা বলছে। আর বলছে যে ছেলেরা আগামী শুক্রবারে কাবিন করে ফেলবে। আর আগামী মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন বন্ধ। তাই ওই দুদিন বিয়ে আর রিসেপশনের অনুষ্ঠান করা হবে। আমি নাস্তা শেষ করে দ্রুত রুমে এসে লিওনকে কল দিই। প্রথমবার রিসিভ করে না, কিন্তু দ্বিতীয়বার রিসিভ করে। ওর ঘুম ঘুম কণ্ঠ শুনে বুঝতে পারি ঘুমিয়েছিল। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। মিলিয়া বলছি। আজকাল আমার গলার স্বরও তোমার কাছে অচেনা। আরে, ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। আর এত সকালে কল দিয়েছো কেন? এত সকাল? এখন 10টা বাজে। এটাকে এত সকাল বলছো? আর তুমি তো এত বেলা পর্যন্ত ঘুমাও না। আজকে হঠাৎ কি হলো? আগে ঘুমাতাম না, এখন ঘুমাই। কোনো সমস্যা? কে জন্য কল দিয়েছো সেটাই বলো। আমার আগামী শুক্রবার কাবিন। ও, কনগ্রাচুলেশনস। অনেক অনেক শুভকামনা রইল। সুখী হও, এই দোয়া করি। বাহ, তোমার তো ভালোই উন্নতি হয়েছে। খারাপ লাগছে না তোমার? প্লিজ, কিছু একটা করো। কি করব আমি? শোনো, আমার বাবা রিটায়ার্ড করেছেন। আমার ছোট 3টা ভাই বোন। ওদের পড়ালেখার খরচ আমাকেই চালাতে হয়। আমি ভালো বেতন পাচ্ছি, কিন্তু তা তাদের পেছনেই যাচ্ছে। সেদিন একটা ইন্টারভিউ দিয়েছি। খুবই ভালো একটা জব, আর স্যালারিও ডাবল। কিন্তু এখন বিয়ে বাচ্চার কথা মনে পড়লে আমার ঝামেলা মনে হয়। এমনিতে জবের প্রেশার নিতে পারছি না, তার উপর বিয়ে করলে আরেক চিন্তা শুরু। বিয়েতে খরচ করতে হবে। আমার চিন্তা ভাবনা আছে আরও 6 বছর পর বিয়ে করব। এর আগে সিঙ্গেল লাইফটা উপভোগ করতে চাই, কিছু টাকা জমাতে চাই। এখন বলতে পারো যে বিয়ের পরেও আমরা জমাতে পারি, কিন্তু আমি বলবো যে না, সেটা হয় না। কারণ বইয়ের একটা খরচ আছে, সেটা করলে তো আর জমানো হবে না। আর তুমি এই 6 বছর তো আর অবিবাহিত থাকতে পারবে না। বিয়ে করে ফেলো, সমস্যা নাই। তুমি বিয়ে করলেও আমি কথা বলবো তোমার সাথে প্রতিদিন। চিন্তা করো না। পুরো স্তব্ধ হয়ে রইলাম। মাথাটা ঝিমঝিম করে উঠল। পড়ে গেলাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায়, কিন্তু আমি তো মাটিতে ছিলাম। আশেপাশে তাকিয়ে দেখি বাবা, আম্মু, আপু আর ভাইয়াও আছে। সবাই কান্না করছে। দাদা ভাই, কখন আসলে তুমি? দাদা ভাই এসে আমাকে জড়িয়ে ধরল। গতকাল এসেছি। তুই 12 ঘন্টা সেন্সলেস ছিলি। কি হয়েছে এমন যে তুই অসুস্থ হয়ে পড়েছিস? কেউ কি কিছু বলেছে? আমি দাদাভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কেউ কিছু বলেনি দাদা ভাই। আমার কি হয়েছিল বুঝতে পারছি না।
তোর ছোটবেলার অ্যাক্সিডেন্টের কারণে তুই ব্রেনে প্রেশার নিতে পারিস না, সেটা তুই ভালো করেই জানিস। তাহলে কি এমন কথা তোকে কষ্ট দিচ্ছে যে তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি? কিছু না ভাইয়া, তোমাদের ছেড়ে চলে যেতে হবে। আবার যে বাড়ি যাব তারা কেমন হবে সেটাই ভাবছি। ভাইয়াকে আসল কথাটা বললাম না। লিওন তো কথা দিয়েছিল আমাকে অন্য কারো হতে দিবে না। ভাইয়ার কথায় বাস্তবে ফিরে আসলাম। আরে চিন্তা করিস না, তোর শ্বশুরবাড়ির লোক খুবই ভালো। আমি অনেক খোঁজ খবর নিয়েছি। তুই রেস্ট নে, আর চিন্তা করবি না বেশি। তুই আমার কলিজার টুকরো। তোর আবার কিছু হলে আমরা ঠিক থাকতে পারবো না রে। বাবার আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তারপর আমার কপালে চুমো দিয়ে চলে গেলেন। আমি আবারও চিন্তায় ডুব দিলাম। লিওনের সাথে সম্পর্কটা ভালোই চলছিল। ২ বছর ৫ মাস ১২ দিন চলে আমাদের সম্পর্ক। গত ২ মাস ধরে ওর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার সাথে কথা বলে না ঠিক মতো, সময় দেয় না, ঠিক মতো কলও দেয় না। আমি কল দিলে রিসিভ করে না, অনেক সময় ফোন অফ করে দেয়। আমি জানি ওই ইচ্ছে করে ফোন অফ করে রাখে, আর একটা লেম এক্সকিউজ দেয়। কেন করেছো এরকম? মানুষ এতটা পরিবর্তন হতে পারে আমার ধারণার বাইরে ছিল। অনেক ভালোই ছিলাম আমরা। না, আমি ভালো ছিলাম, ও হয়তো ভালো ছিল না, কিন্তু আমি তো ওর থেকে কখনো দামি কিছু চাইনি। চেয়েছি শুধু ভালোবাসা, একটু যত্ন। আমি কি খুব লোভী? আমার তো ভালো কাপড় চোপড়ের দরকার নাই। কাপড় চোপড় একরকম হলেই হতো। ও যেভাবে রাখতো সেভাবেই থাকতাম। যদিও আবেগের কথা মনে হবে, কিন্তু আমি পারতাম। ওর জন্য আমি রান্না শিখেছি। নতুন নতুন রেসিপি রান্না করে নিয়ে যেতাম ওর জন্য। ব্ল্যাক ফরেস্ট কেক, মিল্ক পুডিং, চিংড়ির মালাইকারি আর আমার হাতে বানানো কালোজাম এবং দইয়ের পছন্দ ছিল। এগুলো রান্না শিখেছি ওকে খাওয়ানোর জন্য। কাকে খাওয়াবো এখন? শুনেছি যে প্রেমিক তার প্রেমিকার কপালে চুমো দেয়। তারা নাকি মন থেকে ভালোবাসে আর শ্রদ্ধা করে। লিওন সবসময় আমার কপালে চুমো দিত। তাহলে এসব কি মিথ্যা? কি এমন হয়েছে ওর? নতুন কাউকে কিছু পেয়েছে? আমি জাস্ট আর ভাবতে পারছি না। মাথা খুব ব্যথা করছে। মাথাটা ধরে আস্তে শুয়ে পড়লাম। কিছু সময় চোখ বন্ধ করে রাখলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বাধা মানছি না। কিছু সময়ের মধ্যেই বালিশের কিছু অংশ ভিজে চুপাচুপ হয়ে গেল। এত পানি আসে কোথাও থেকে? তারপর উঠে গোসল করে নিলাম। এইভাবে করে দিন যাচ্ছে। লিওন অনেকবার কল দিয়েছে কিন্তু ধরিনি। এই ২ মাসে ওর আর আমার মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে। সপ্তাহের ৬টা দিন আমার কান্নার মধ্যেই গেল। আর লিওন তো কল দিয়েছেই, মেসেজও করেছে, আবার বাসার নিচেও এসেছে প্রতিদিন। কিন্তু আমি ওর সাথে দেখা করিনি। আমার কাবিনের আগের দিন রাতে ওর কল ধরেছিলাম। মিলিয়া, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ১,০০০-এর উপরে কল আর ৫০০-এর উপরে মেসেজ দিয়েছি। প্রতিদিন তোমার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছি ২ ঘন্টার উপরে, কিন্তু তোমার কোনো দেখা পাইনি। কেন দেখা করব? আমি তো এখন অন্যের বউ। আপনি কে? আপনার কল ধরবো কেন? দেখা করব কেন? আমি তো আর আপনাকে বিরক্ত করছি না। আপনি তো মুক্ত। আমাকে কেন কল দিচ্ছেন? আর কল দিবেন না প্লিজ। আমি নিজেকে শক্ত রাখতে চাই। পিছুটান চাই না আমি। শুধু একটা কথা বলার জন্যই আপনার ফোন ধরেছি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। যাই হোক, ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ হাফেজ। পরের দিন আমার কাবিন হয়ে গেল। শুরু হলো আমার নতুন জীবন। এভাবে দিন যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে একটু একটু করে নতুন জীবনের সাথে মানিয়ে নিতে শিখছিলাম। কিন্তু হঠাৎ একদিন দেখি আমার হাজবেন্ড আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কথা বলছে না। এমন একটা অবস্থা যে সে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। খুব ভয় লাগতেছে। কি করব বুঝতে পারছিলাম না। সরাসরি তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে, কি হয়েছে? আপনি আমার সাথে এমন করছেন কেন? কি হয়েছে? সে যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। এবার মনে হলো আমার সংসারও টিকবে না। লিওন আমার বরকে ফোন দিয়েছিল। বলেছে সে আমাকে বিয়ে করেছে, সেই জন্য আমি লিওনকে ছেড়ে দিয়েছি। কিন্তু লিওন এটা কেন করলো? ও যা চেয়েছে তা তো পেয়েছি। তাহলে আমার সংসারে আগুন লাগাচ্ছে কেন? আমি আমার বরকে বলেছি যে আমি আগে ওকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। সে আমাকে তার লাইফ উপভোগ করার জন্য ত্যাগ করেছিল। সেদিন থেকে আমি ওকে আমার লাইফ থেকে বের করে দিয়েছি। আর যোগাযোগ করিনি। আমার বর আমার কথায় বিশ্বাস করলো, কিন্তু আগের মতো আর স্বাভাবিক হলো না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হলো। আমাদের বিয়ের অনুষ্ঠান রিসেপশন কমপ্লিট হলো। চলে গেলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালোবাসে। আমাকে মেয়ের মতো দেখেন তারা। আর আমার বড়
আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে মাথায় তুলে রাখে সে। ২ বছর ৬ মাস পর আমি বসে আছি বাসর ঘরে। বরকে জানি না। বিয়েতে আমার কোনো মত ছিল না, কিন্তু পরিবারের জন্য বাধ্য হয়েছি বিয়ে করতে। আম্মু, দাদা ভাই, ভাবি আর আপু এখন এরাই আমার পরিবার। ১ বছর ৬ মাস আগে আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পর থেকে আমি চলে যাই ডিপ্রেশনে। আর আমার এই অবস্থা আমার আব্বু সহ্য করতে না পেরে স্ট্রোক করে চলে যান না ফেরার দেশে। তারপর থেকে আমি আরো ভেঙে পড়ি। শ্বশুরবাড়ির লোক, স্বামী, সন্তান হারিয়েছি। এখন আবার নিজের বাবাকে হারালাম। আমার এই অবস্থা আমার পরিবার সহ্য করতে পারছিল না। নিজেকে এক ঘরে বন্দি করে ফেলেছিলাম। একবেলা খেলে ২ বেলা না খেয়েই থাকতাম। তাই আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছে, যেন ডিপ্রেশন থেকে বের হতে পারি। একমাত্র বিয়েই নাকি ডিপ্রেশন থেকে বের হতে হেল্প করবে। তাই তো আমি আজ দ্বিতীয়বারের মতো বউ সেজেছি এবং বাসর ঘরে বসে আছি। একদম নতুন, অচেনা অজানা একটা মানুষের অপেক্ষা করছি। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আমার নতুন দ্বিতীয়বার ঘরে ঢুকলো। সেই কথা বলা শুরু করলো, তুমি শাড়িটা চেঞ্জ করে এসে শুয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গেছে। আমি গলার স্বর শুনে ঘোমটা তুলে যাকে দেখলাম, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ তো লিওন, যদিও আগের মতো নেই। দাড়ি রেখেছে, এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আপনি আমার জীবন শেষ করতে পারেননি, এই জন্য আবার এসেছেন আমার জীবনে। এখন কি চান? কি জন্য এসেছেন আমার জীবনে? আমার মরামুখ দেখতে চান? ঠাস করে জোরে আওয়াজ হলো। আমি মাটিতে পড়ে গেলাম। মাথাটা ঘুরে উঠল। কানে কিছু শুনতে পাচ্ছি না, আর কিছু মনে নেই। তারপর যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমার শাশুড়ি আর ননদ আমার পাশে বসে আছে। লিওনকে দেখতে পেলাম না। শাশুড়ি জিজ্ঞেস করলেন কিছু হয়েছে কিনা আমাদের মধ্যে। আমি বললাম, না মা, কিছু হয়নি। কিন্তু তারা বিশ্বাস করলেন না। লিওন ঢুকলে তারা আর বেশি কথা বলতে পারলেন না। আমাকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন। লিওন আমার পাশে বসিয়ে আমার গালে মলম লাগাতে গেলে আমি বাধা দিলাম। কিন্তু লিওন বলল, মলম যদি দিতে না দাও, তাহলে আরেক গালে কিন্তু আরেকটা পড়বে। আমি আর বাধা দেওয়ার সাহস হলো না। পরে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর ভাবতে লাগলাম, কি হতে কি হয়ে গেল আমার জীবনে। কার জীবন কখন কোন দিকে মোড় নেবে কেউ জানে না। বের হয়ে এসে লিওনকে দেখতে পেলাম না। বাইরে গেছে হয়তো। যেখানেই যাক তাতে আমার কি। আমি ভাবতে লাগলাম, লিওন আমার হাজবেন্ডকে আমার সম্পর্কের কথা বলার পর আমাদের নতুন সংসারে কিছুদিন খারাপ গেছে, কিন্তু সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে উঠেছিল। তারপর আমরা ছিলাম সুখী দম্পতি। আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আমি অনেক প্রিয় হয়ে উঠেছিলাম। আমার হাজবেন্ড আমাকে মাথায় তুলে রাখত। সব খুব ভালোই যাচ্ছিল। একদিন জানতে পারলাম আমার ভেতরে নতুন কেউ আসতে চলেছে। আমার হাজবেন্ডকে জানানোর পর থেকে সে আমার থেকেও বেশি কেয়ার নেওয়া শুরু করে। আর শ্বশুরবাড়ির লোকজন তো মাথায় তুলে রাখত। তাদের বংশধর আসবে জেনে আমাকে কিছুই করতে দিত না। সবসময় আমার দিকে খেয়াল রাখত। সময় মতো খাওয়ানো, চেক আপ করানো, আমার সব কিছুর দিকে খেয়াল রাখত বাসার সবাই। ৭ মাসের সময় আমার অনুষ্ঠান হলো একটা কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শেষে যখন বাসায় ফিরছিলাম, আমি আর আমার হাজবেন্ড, আমাদের গাড়িটা রাস্তার এক পাশ দিয়ে চলছিল, কিন্তু সামনে বড় একটা বাস আর একটা কাভার্ড ভ্যান পাল্লা দিয়ে চালাচ্ছিল। তখন শীতকাল, আর কুয়াশা ছিল অনেক, যার কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ কাভার্ড ভ্যানটা এসে আমাদের গাড়িটা এমন জোরে ধাক্কা দিল যে গাড়িটা ছিটকে দৌড়ে একটা মোটা বড় বটগাছে গিয়ে লাগলো। আমার যাতে কিছু না হয় সেজন্য আমার হাজবেন্ড আমার সামনে চলে আসে, আর সে আমাকে ঢেকে ফেলে। হলো তাই, আমার হাজবেন্ডের রক্তে আমার সারা শরীর ভিজে গেল, আর সে মারাও গেল। আমার সামনে আমার শরীরের ওপরে থাকা অবস্থায় তার হার্টবিট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে তার হার্টবিট কমে যেতে যেতে বন্ধ হয়ে গেল। আর আমিও কষ্টে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি হাসপাতালের বেডে। চারিদিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার জন্য নাড়াতে পারলাম না, কথাও বলতে পারছি না। চেষ্টা করতে গেলে আমার মাথায় একটা অসহ্য যন্ত্রণা করে। নিজের পেটে হাত দিয়ে দেখলাম আমার পেট খালি, তার মানে বাচ্চা নেই। কোথায় আমার বাচ্চা? বেঁচে আছে তো? চিৎকার দিয়ে কান্না করার শক্তি আর ক্ষমতা কোনোটাই নেই। আমার পাশে আব্বু, আম্মু, দাদা ভাই, আপু সবাই আছেন। কেউ একজন ডাক্তার ডেকে আনলো। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন, কারণ
এই অবস্থা আমি উত্তেজিত হয়ে পড়লে আমার ক্ষতি হতে পারে। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে আমি আমার বেবি আর বরের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। এতবার জিজ্ঞেস করেছি, কিন্তু সবাই চুপ। শেষ পর্যন্ত আমি এতটা উত্তেজিত হয়ে পড়লাম যে আমার হাতে যে ক্যানোলা ছিল সেটা ছিঁড়ে বিছানা থেকে নেমে কেবিনে ভাঙচুর শুরু করে দিলাম। ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে যে কেউ বুঝে উঠতে পারেনি। পরে আমার ভাই আর আব্বু আমাকে শক্ত করে ধরে রাখে। এর মধ্যেই ডক্টর আর নার্স আমার রুমে আসে এবং আমাকে ঘুমের মেডিসিন দিয়ে যায়। ঘুম ভাঙলে দেখি ডক্টর আর নার্স আমার চেক আপ করছেন। ডক্টর চলে গেলে আমি নার্সকে আমার বেবি আর আমার বরের কথা জিজ্ঞেস করি। নার্স যা বলল তা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বেবি 2 দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা যায়। আমার বর স্পট ডেড ছিলেন। আমাকে বাঁচাতে গিয়ে সেই মারা গেল। এত কান্না পাচ্ছে আমার, যা বলার মতো না। আর আমিও 25 দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। আমার হাজবেন্ড, আমার ছেলে কারো মুখ শেষবারের মতো আর কবরও দেখতে পারলাম না। কষ্টে বুক ফেটে কান্না আসছে আমার। আব্বু আম্মু আর ভাইয়া ভেতরে ঢুকে আমাকে সান্ত্বনা দিল। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করলাম। কি জীবন ছিল, আর কি হয়ে গেল। এরপর হাসপাতাল থেকে বাসায় এসে নিজেকে পুরো গুটিয়ে নিলাম। কারো সাথে দেখা করি না, কারো সাথে কথা বলি না। খাওয়া, গোসল সব বন্ধ হয়ে যেতে লাগলো। এর মধ্যে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করলাম। আমার আব্বু এসব সহ্য করতে না পেরে একদিন চলে গেলেন না ফেরার দেশে। তাতে আমি আরো ভেঙে পড়ি। আমার পরিবার শোক পালন করার পরিবর্তে আমাকে পাহারা দেয়া লাগতো রাত দিন। এভাবে দিন যাচ্ছিল। আমার পরিবার ভাবলো আমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার পরিবার তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। যে আমার সংসার ভাঙতে চেয়েছে তার সংসার করতে হবে আমার। না, এটা হতে পারে না। আমি ভাবতে ভাবতে টেবিলের দিকে এগিয়ে গেলাম। টেবিলে কিছু ফল আর ফল কাটার চাকু ছিল। চাকুটা নিয়ে নিজের হাতে খুব জোরে চালিয়ে দিলাম। রক্ত বের হয়ে গেল মুহূর্তেই। ভেসে গেল সব। কিছুক্ষণ পর চোখে অন্ধকার দেখতে লাগলাম। তারপর আর কিছু মনে নাই। সেন্স ফেলে নিজেকে আমার নতুন শ্বশুরবাড়ির হাজবেন্ডের বেডে আবিষ্কার করলাম। আমার হাতে স্যালাইন চলছে আর এক হাতে ব্যান্ডেজ করা। সামনে আমার শাশুড়ি আর নিউ হাজবেন্ড আর তার ফ্রেন্ড। তার ফ্রেন্ডই ডক্টর যে আমার ট্রিটমেন্ট করছেন। এরপর অনেক দিন কেটে গেল। আমার আর লিওনের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। ও কথা বলতে আসলেও আমি মিসবিহেভ করেছি। আমার ধারণা ও আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। সংসারের সব কাজ আমিই করি। আমার শাশুড়ি করায়। মাঝে মাঝে ভুল হলে খুব বাজেভাবে কথা শোনায়। একদিন বলে বসলো যে আমি একটা কুফা, তাই আমার বাচ্চা, স্বামী দুজনকেই হারাইছি। এখন তার ছেলের লাইফও খাবো আমি। শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। সেই উল্টো ঘুরে দৌড় দিলাম। ধাক্কা খেলাম লিওনের সাথে। লিওন তো রক্তচক্ষু নিয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল। আমি সেটা পরোয়া না করে ওকে ধাক্কা মেরে রুমে চলে গেলাম। ও রুমে আসে আমাকে সরি বলল, কিন্তু আমার কাছে সেগুলো অভিনয় ছাড়া কিছুই মনে হলো না। আমি তাকে অনেক বাজে কথা শুনলাম, সাথে এটাও বললাম সে যদি তার মুখ আমাকে দেখায় তাহলে সে আমার মরা মুখ দেখবে। তারপর সে বাসা থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে। হঠাৎ করে বাসায় কল আসে হাসপাতাল থেকে। আমার শাশুড়ি ধরে। ওপাশ থেকে কথা শুনে আমার শাশুড়ি আমাকে যা নয় তাই বলেছে। আমার জন্যই তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আমি একটা অলক্ষী। আমি তার কথা না শুনে শুধু ভেবে যাচ্ছি যে আমি ঠিক শুনেছি তো। লিওন অ্যাক্সিডেন্ট করেছে। আমার পরিবারের সবাই আমার শাশুড়িকে দেখতে গেছে। আমার ভাবি আমার শাশুড়ির কাছে আমাদের ঝগড়ার কথা শুনে আমাকে কল দিয়ে বলেছে, মিলি, তুমি এটা কি করলে? তোমার যখন বিয়ে হয় তখন লিওন বেকার ছিল। তোমার বাবা লিওনকে বলেছিল যদি তোমার ভালো চায় তাহলে যেন তোমার জীবন থেকে সে সরে যায়। সে ঠিকই তোমার জীবন থেকে সরে গিয়েছিল। মাঝখানে একটা ভুল করেছিল। তোমার স্বামীকে তোমাদের ভালোবাসার কথা বলেছিল। বুঝলাম যে সে ভুল করেছিল, কিন্তু সে তোমাকে আবার ফিরে পেতে চেয়েছে। কারণ সে তোমার ভালোবাসার মর্ম বুঝতে পেরেছে। যদিও বুঝতে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু সে আর তোমার হাজবেন্ডের পথে দাঁড়ায়নি। চলে গিয়েছিল বিদেশ। দেশে এসে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। মাঝপথে ভিড় দেখে গাড়ি থামিয়ে নেমে দেখে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ওরা দুজন এগিয়ে যায়। দেখতে পায় হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। পরে কাছে গিয়ে দুজনকে আলাদা করে দেখে প্রেগনেন্ট মেয়েটা লিওনের সেই প্রিয়সী, যাকে প্রথমবার দেখে ভালোবেসেছিল।
লিওনের বন্ধু ডক্টর চেক করে দেখে আরিফ মৃত, কিন্তু তোমার নিঃশ্বাস তখনও চলছিল। তাই তারা দ্রুত তোমাকে হাসপাতালে নিয়ে আসে, তোমার চিকিৎসা শুরু করে। লিওন তোমার বাবুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে। এমন মনে হয়েছিল যে ওটা ওর বেবি। ওকে বাঁচাতে না পারলে লিওন বাঁচবে না। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। লিওন অনেক ভেঙে পড়েছিল। তোমার সামনে যায়নি, কারণ তোমাকে মুখ দেখানোর মতো অবস্থায় সে ছিল না। সে খুবই অনুতপ্ত ছিল। সে আমাদের পাশে ছায়ার মতো ছিল। তোমাকে সে বিয়ে করবে সেটা অনেক আগে বলেছিল, আর এটাও বলেছিল এখন যেন না বলি। ও এমনিতেই বিয়ে করতো না, কিন্তু তোমাকে বাবার আশা সে বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। 1 বছর সে অপেক্ষা করেছে তোমার জন্য, তারপর বিয়ের প্রস্তাব দিয়েছে। তুমি তার ছবি দেখতেও চাওনি। এটা ওর জন্য প্লাস পয়েন্ট ছিল। ওর ছবি দেখলে তুমি আর বিয়ে করতে রাজি হতে না। পরিশেষে বলবো, ও তোমার ভালোবাসার মর্ম বুঝতে পেরেছে এবং একদম মনের ভিতর থেকে সে তোমাকেই চায়। আর তোমাকে ফিরে পেয়েছে। ভুল করেছিল, মানুষেরই তো ভুল হয়। কিন্তু তুমি কি বললে? ওর মুখই দেখতে চাও না? তুমি যে অ্যাক্সিডেন্ট করেছিলে তখন ওর কি অবস্থা হয়েছিল? তুমি সেটা না দেখলেও আমরা দেখেছি। এখনো সময় আছে। লিওনকে ধরে নতুন করে বাঁচতে শিখো, নয়তো পরে হয়তো সত্যি সত্যি মারা যাবা। আমি এইগুলা শুনে আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি লিওনের ভাই বোনেরাও এসেছে। ওরা সবই জানে আমার ব্যাপারে, কিন্তু তবুও আমার উপর তারা খুবই হতাশ। আর আমার শাশুড়ি তো রেগেমেগে শেষ। এসে আমাকে জোরে চড় মেরে দিল। লিওনের ভাই বোন ওনাকে বুঝিয়ে অন্যদিকে নিয়ে গেল। আর আমি লিওনের কেবিনে ঢুকলাম। দেখলাম লিওন কপালে হাত দিয়ে শুয়ে আছে। লিওন আমাকে দেখে ও মুখ অন্যদিকে ঘুরে নিল। আমার মনে পড়ল যে আমি ওকে বলেছি যে ওর মুখ যেন আমাকে না দেখায়। আমি হাঁটু গেড়ে বসে বললাম, লিওন মাফ করে দাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। এর জন্য যা শাস্তি দিবা সব মাথা পেতে নেব। আমিও তোমার ভালোবাসার মর্ম বুঝতে পেরেছি। শাস্তি দাও, কিন্তু তোমার থেকে আমাকে দৌড় করে দিও না প্লিজ। না হলে আমি মারা। কথা শেষ করতে পারিনি, তার আগেই কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি লিওন গ্লাসটা ভেঙে ফেলেছে। আমি বললাম, লিওন আমি চলে যাচ্ছি, তোমাকে কষ্ট দিতে চাই না। লিওন বলল, আর এক পা এগোলে তোকে আমি নিজেই মেরে ফেলবো, সাথে আমিও মরব। আমি এই কথা শুনে দৌড়ে গিয়ে ওর মুখে হাত দিলাম আর বললাম, প্লিজ এই কথা আর বলবেন না, আমি যাব না। লিওন বলল, হুম, আর শাস্তি আছে তোমার জন্য। সেটা হলো আমার সাথে মরার আগ পর্যন্ত থাকতে আমার সব রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে, আর আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবা যাবে না। মিলি, আমি তোমার ভালোবাসার মর্ম বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝেছি যখন আর সময় ছিল না। প্লিজ মাফ করে দাও। হয়েছে, আর মাফ চাইতে হবে না। এর কিছুদিন পর বাসায় ফিরে গেলাম আমরা। তারপর থেকে শুরু হলো আমাদের নতুন সংসার। বছর খানেক পর আমার কোল আলো করে পুত্র সন্তান এলো। লিওন আমাদের মা ছেলের অনেক যত্ন নেয়। আমার শাশুড়িও অনেক আদর করে এখন আমাকে। সমাপ্ত। সময় থাকতে আমাদের প্রিয় মানুষের ভালোবাসার মর্ম বোঝা উচিত। সে হাজবেন্ড হোক, বাবা মা হোক, আর ভাই বোন হোক। ধন্যবাদ।